আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব কি নোডাল অ্যানালাইসিস। হ্যাঁ, তো নোডাল অ্যানালাইসিস বুঝতে হলে আমাদের আগে নোড বিষয়টা বুঝতে হবে। নোড বিষয়টা হলো যে যখন দুই বা ততোধিক শাখা একটি পয়েন্টে এসে মিলিত হয়, মানে যখন দেখব একটি পয়েন্ট থেকে একাধিক শাখা, এটা একটা শাখা হতে পারে, এটা একটা শাখা হতে পারে, এটা একটা শাখা হতে পারে, এক একটাকে এগুলো কি ব্রাঞ্চ বা শাখা বলে। হ্যাঁ, আমরা পড়ছি যে ব্রাঞ্চ বা শাখা বলে। তো এই শাখাগুলো যখন একটি পয়েন্টে এসে মিলিত হয় তখন উক্ত পয়েন্টটিকে বলা হয় নোড। উক্ত পয়েন্টটিকে কি বলা হয়? নোড। নোড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রিন্সিপাল নোড আর একটা কি সিম্পল নোড। প্রিন্সিপাল নোড আর একটা কি সিম্পল নোড। প্রিন্সিপাল সিম্পল নোড কি? যেটাতে দুইটা প্যারামিটার এসে যুক্ত হয়, ওটা হলো সিম্পল নোড। আর একটা কি, যেমন এই যে এখানে শুধুমাত্র দুইটা আছে, এটা কি সিম্পল নোড। আর যেখানে দুইয়ের অধিক থাকবে সেটাকে বলা হয় প্রিন্সিপাল নোড। আমরা মূলত নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, প্রিন্সিপাল নোডে অ্যানালাইসিস করি, অ্যাপ্লাই করি। হ্যাঁ, তো আমরা প্রিন্সিপাল নোডে আসলে অ্যাপ্লাই করে থাকি, নর্মাল সিম্পল নোডে আমরা অ্যাপ্লাই করি না। তো নোডাল অ্যানালিসিসে মূলত কেসিএল প্রয়োগ করা হয়। কি প্রয়োগ করা হয়? কেসিএল। কেসিএল কি? ওই যে আমরা জানি আগত কারেন্ট ইকুয়াল টু কি নির্গত কারেন্ট, আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট, ওই কারেন্টটা মানে ওই কেসিএল থিওরেমটা প্রয়োগ করা হয়। তো যদি আমরা নিয়মাবলী বলি তাহলে একটা বই দাও, বই দেখে আমরা একটা শুরুতেই শুরু করি। দেখো নিয়মাবলী হিসাব যদি করি তাহলে আমরা প্রথমে বলবো যে প্রথমে আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হলো, ধরো আমরা বললাম যে এই একটা সার্কিট, সোর্স থাকুক কোনো সমস্যা নেই। হ্যাঁ, একাধিক সোর্স থাকুক, এটা আমরা R1 বলি, এটা R2 বলি, এটা R3 বলি, এটা R4 বলি, এটা R5 বলি, এটা V1 যদি বলি, এটা যদি V2 বলি, কোনো সমস্যা নেই। তো আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে, প্রথমে রেফারেন্স নোড সিলেক্ট করতে হবে। প্রথমে রেফারেন্স নোড সিলেক্ট করতে হবে। কোনটা করতে হবে? প্রথমে আগে গ্রাউন্ড সিলেক্ট করতে হবে। দেখো তো এই টোটাল যে একটা লম্বা পথ, লম্বা পথকে একটা পয়েন্ট বলা যায় কিনা বলো? পয়েন্ট বলা যায়। তার মানে এইখানে যদি আমি গ্রাউন্ড বলি, এটা যদি নোড আমি হিসেব করি, দেখো তো এখানে কি অনেকগুলো প্যারামিটার এসে পয়েন্ট এসে যুক্ত হয়েছে না? তার মানে এটাকে আমরা নোড বলতে পারি, বলতে পারি। আবার এটা যেহেতু দেখো দেখো এই নোডটাকে আমরা বলবো কি গ্রাউন্ড। এই নোডটাকে আমরা কি বলবো? গ্রাউন্ড। গ্রাউন্ডের আসলে আমরা স্বাভাবিক অবস্থায় ভোল্টেজটা ধরে নিই 0 ভোল্ট। কি ধরে নেই? 0 ভোল্ট, যদি কোনো গ্রাউন্ডেড কোনো ভোল্টেজ দেওয়া না থাকে। কথা বুঝছো? সবসময় তুমি গ্রাউন্ডের ভোল্টেজটা কি ধরে নিবা? 0 ভোল্টেজ ধরে নিবা, যদি গ্রাউন্ডের ভোল্টেজটা দেওয়া না থাকে। যদি দেওয়া থাকে তাহলে ভিন্ন কেস। হ্যাঁ, তো নন রেফারেন্স নোড গুলো সিলেক্ট করতে হবে। নন রেফারেন্স নেট গুলো সিলেক্ট করতে হবে, যেগুলোতে দেখেন রেফারেন্স যেমন নোড আমি সিলেক্ট করলাম, এরপর নট যেগুলো মানে পয়েন্ট আছে, যেগুলো যেমন এখানে আছে, এখানে আছে, আরো আছে, সেগুলো আমাদের সিলেক্ট করতে হবে। প্রত্যেক নোডে দেখেন, যদি আমি বলি এখানে একটা নোড দেখেন তো দুইটা প্যারামিটার এসে যুক্ত হয়েছে না? কয়টা প্যারামিটার এসে যুক্ত হয়েছে? দুইটা। একটা কি V1 আর একটা কি R1। এখানেও যদি চিন্তা করি, এখানে দুইটা প্যারামিটার সাথে যুক্ত হয়েছে, কয়টা R5 আর কি V2। বাট এখানে আমরা আসলে কিসি মানে অ্যাপ্লাই করব না, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব না, নোডাল অ্যাপ্লাই করব না। কেন অ্যাপ্লাই করব না? আমি ফার্স্টেই বলছি যে আমরা নোডাল অ্যানালাইসিস বললেও আমরা সব নোডে অ্যানালাইসিস মানে ফেলবো না। আমরা ফেলবো কোনটাতে? প্রিন্সিপাল নোডে। প্রিন্সিপাল নোড কোনটা? যেখানে দুই বা ততোধিক, যেখানে দুইয়ের অধিক আছে, যেটা দেখেন এখানে কত, দুইয়ের অধিক, এখানে দুই। তা আমরা দুইটা পয়েন্টটাকে আমরা কনসিডার করবো। দেখেন দুইটা পয়েন্টটা কি, যেমন এটাকে যদি আমরা V1 বলি, এটাকে বলবো আমরা V2। কথা বুঝছেন? এটাকে যদি আমরা V1 বলি, আচ্ছা এখানে তো V1 V2 দেওয়া আছে, তার মানে এটা আমরা কি V প্রাইম আর V ডাবল প্রাইম বললাম নাকি? V প্রাইম আর এটা V ডাবল প্রাইম বললাম। তো নন রেফারেন্স নোড সিলেক্ট করতে হবে। প্রত্যেক নোডে কেসিএল ফেলতে হবে। আমাদের কি করতে হবে? এইখানে কেসিএল ফেলতে হবে, এই পয়েন্টটাতে কেসিএল ফেলতে হবে। কিভাবে? যে আমরা এই পয়েন্টে আমরা হিসাব এমনিতে নিজের মতো করে ধরে নিব যদি কোনো স্পেসিফিক কোনো কারেন্ট সোর্স থাকে, যে কারেন্ট সোর্স এখানে দেওয়া আছে একটা কারেন্ট সোর্স থেকে কারেন্ট তো অবশ্যই তার কারেন্টের পরিমাণ ফিক্সড। তাহলে কারেন্ট আসতেছে এইদিকে, আমরা কি ধরে নিতে পারবো তার বিপরীতে? ধরে নিতে পারি না। তার মানে যে কেসটা দেখা যাচ্ছে যে কারেন্ট সোর্স তার নির্দিষ্ট দিকে আসতেছে, এই পয়েন্টে দেখা গেল একটা কারেন্ট সোর্স এখানে 3 অ্যাম্পিয়ার আছে, তো এইদিকে যাচ্ছে, আমরা কি এইদিকে ধরে নিব? না, কারেন্ট সোর্স তো তার দিকটা ঠিক থাকবে, তাই না? আমরা এটা যদি এটা স্বাভাবিক, তো এখানে ধরে নিব যে স্বাভাবিক অবস্থায় যদি কোনো কারেন্ট সোর্স না থাকলে আমরা স্বাভাবিক অবস্থায় ধরে নিতে পারি নিজের মতো করে। ধরো এই কারেন্টটা আসতেছে, এই কারেন্টটাও আসতেছে, এই কারেন্টটাও আসতেছে, অথবা আমি এই কারেন্টটা এইদিকে যে এই পয়েন্ট থেকে যাচ্ছে, এটাও যাচ্ছে, কোনটা এটাও যাচ্ছে। এখানে দেখো কেসিএল ফর্মগুলো ভোল্টেজ আকারে লিখতে হবে। কেসিএল ফর্মগুলো ভোল্টেজ আকারে কিভাবে লিখবো? ভোল্টেজ আকারে লিখবো কিভাবে দেখেন তো।
এই ভোল্টেজ, আচ্ছা আমরা ভোল্টেজ আকারে কিভাবে লিখি দেখো, ভোল্টেজ আমরা ভোল্টেজ আকারে কিভাবে লিখি দেখো, কেসিএল 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 জিনিসটা কি, এখানে যদি আমি এই কারেন্টটাকে I1 বলি, এটাকে যদি বলি আমরা I2, এটাকে যদি বলি I3, তুমি কি বলবা, এখানে আগত কারেন্ট ইকুয়াল টু নির্গত কারেন্ট সমান, তার মানে এখানে সবগুলোই যেহেতু নির্গত হয়ে যাচ্ছে, তার মানে I1 প্লাস কত, I2 প্লাস কত, I3 ইকুয়াল টু কত, 0, নির্গত পরিমাণ আগত কারেন্ট মান কত, 0, বুঝছো না, 0। এখন এইটাকে যদি আমরা ভোল্টেজ ফর্মে লিখতে চাই, দেখো তো I সমান ভাই ভাঙলে আমরা কি পাই, ভোল্টেজ ডিভাইডেড কারেন্ট। এখানে যে কারেন্টটা হবে দেখেন তো, I1 এর যে কারেন্টটা হবে, এখানকার ভোল্টেজ পয়েন্ট কয়টা বলো তো, V1 ভি প্রাইম একটা, V1 আরেকটা আছে না, আবার এখানে গ্রাউন্ডের ভোল্টেজটা কাজ করতেছে। আসলে আমরা ভোল্টেজ পাই কিভাবে, কারেন্ট কিভাবে পাই, আমি ফার্স্টে একটা তোমাদের কথা বলছিলাম যে কারেন্ট আসলে আমরা পাই হলো, কারেন্ট হলো আমরা পাই, ধরো এখানে 20 ওহম রেজিস্ট্যান্স আছে, তো এইটার কারেন্ট আমরা এর মধ্যে যে কারেন্টটা পাবো সেটা পাবো যে দুই প্রান্তের বিভব পার্থক্য যে থাকবে, সেই পার্থক্য তার হবে এটার ভোল্টেজ, আর এই রেজিস্ট্যান্স ভাগ করলে আমরা কি পাবো, এটার কারেন্ট পাবো। তার এই প্রান্তের ভোল্টেজ যদি থাকে 30, এটা যদি 20 থাকে, তাহলে এটার কারেন্ট কত পাবো, 30 মাইনাস কত, 20 ডিভাইডেড কত, 20, এটার কারেন্ট এইভাবে পাবো। কথা বুঝছো? তো বেসিক আসলে এতটা আপনি ম্যাথ করতে গেলে এমনি সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো, তার মানে এইভাবে পাবো, তার মানে এই I1টা যদি আমি এই দিক থেকে এই দিকে যাই, পার্থক্যটা কি দেখো, পার্থক্য দেখছো, তুমি যদি এইটাকে ভোল্টেজ ধরো, তুমি যে এখান থেকে এইদিকে যাও, কারেন্ট যদি এখান থেকে এইদিকে যায়, তার মানে তুমি যে পয়েন্ট থেকে যাচ্ছ ওই পয়েন্টটাকে কি বড় ধরছি না, বড় ধরছি না। তো কারেন্ট যদি এই দিক থেকে এই দিকে যায়, তার মানে ভি প্রাইমটা বড় নাকি এই জিরো ভোল্টেজটা বড়, ভি প্রাইমটা বড়, কারণ কারেন্ট সবসময় কি করে, হায়ার পটেনশিয়াল থেকে কোন দিকে যায়, লোয়ার পটেনশিয়ালের দিকে যায় নাকি, এই কথাটাই। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে ভি প্রাইম মাইনাস কত, 0, মাইনাস 0 না, মাইনাস 0, গ্রাউন্ডের ভোল্টেজ কত, 0 ভোল্টেজ না। এবং তুমি যাওয়ার সময় যদি কোনো ভোল্টেজ থাকে, যাওয়ার সময় যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, তুমি যে দিক থেকে আসতেছো, তুমি যে দিক থেকে আসতেছো, আসার প্রান্ত যদি পজিটিভ পাও, প্রথম প্রান্ত যদি পজিটিভ পাও, তোমার নিতে হবে দ্বিতীয় প্রান্ত। কোন প্রান্ত, দ্বিতীয় প্রান্ত। তাহলে এটা তোমার জন্য প্রথম প্রান্ত না, তুমি এদিক থেকে এদিকে আসতেছো, প্রথম প্রান্ত থেকে পজিটিভ না, দ্বিতীয় প্রান্ত থেকে হবে নেগেটিভ না, মানে মাইনাস V1 ডিভাইডেড কত, রেজিস্ট্যান্স কত, R1। দেখো তো এই শাখার কারেন্ট পাবো না, তাহলে পরের প্রান্ত তুমি প্লাস নিব। তুমি যে দিক থেকে আসতেছো, কথা বুঝছো, তুমি যে দিক থেকে আসতেছো, শুধু ধরো তুমি যদি এটা এরকম পাইতা, প্রথমটা মাইনাস পেতে পরেরটা প্লাস, তাহলে এই যে এখানে প্লাস V1 হয়। কথা বুঝছো? আমরা শর্টকাট দেখবো, আমরা নোডাল অ্যানালিসিস সিম্পল অ্যাপ্লিকেশন দেখবো, তারপরে শর্টকাট দেখবো, তারপর শর্টকাট প্রো ম্যাক্স, মানে এক লাইনে কিভাবে ম্যাথ করা যায়। কথা বুঝছো? যেখানে সময় লাগবে 15 মিনিট, সেখানে তোমার লাগবে 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম, যেটা লাগতো 5 মিনিট সেখানে লাগবে তোমার 1 মিনিট। এভাবে করা যায়। ম্যাথ ভুল হবে এমন না, ম্যাথ যে ভুল হবে সেরকম না। আচ্ছা, প্রত্যেক নোডে কেসিএল ফেলতে হবে, সেটা বললাম। কেসিএল ফর্মগুলো এভাবে দেখো তো, ভোল্টেজ আকারে প্রকাশ করা যায় না, ভোল্টেজ আকার, সেই কথাটাই বলছি যে কেসিএল এর ফর্মগুলো ভোল্টেজে লিখতে হবে। যেই নোডটিকে কনসিডার করা হবে, উক্ত নোডটিকে বড় বিবেচনা করা হবে। যে কথাটা বললাম যে তুমি এই নোডে কনসিডার করছো, এই নোড অলওয়েজ কি বড়, যদি তুমি কারেন্টটা এদিক থেকে এইদিকে যায়। যখন তুমি এটা এইদিকে এইটার কারেন্ট বের করবা, I2 বা কারেন্ট বের করবা, তখন I2 কারেন্টটা কি হবে বলতো, তুমি কোন নোডে অ্যাপ্লাই করছো, ভি প্রাইম না, তখন বড়টাকে আমরা কি করতে হবে, ভি প্রাইম মাইনাস কি, ভি ডাবল প্রাইম ডিভাইডেড কত, R4। কথা বুঝছো? আপনার বুঝতেছো? তুমি I2 মানে কি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড এর রেজিস্ট্যান্স না, এই প্রান্তের, তুমি এই প্রান্তে নোড অ্যাপ্লাই করছো, তার মানে এই প্রান্তের ভোল্টেজটা কি পজিটিভ ধরতে হবে না, পজিটিভ মানেই তো বড় নাকি, পজিটিভ মানে আমরা কি হিসাব করতেছি, বড় হিসাব করতেছি, যে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল দিকে যাচ্ছে, তার মানে এই প্রান্তের ভোল্টেজটা কি, মাইনাস ডিভাইডেড কত, R4 রেজিস্ট্যান্স। তো বুঝছো? এরপরে দেখলাম এই জিনিসটা বুঝলা তো। সুপার নোডের বেলায়, সুপার নোড কি, সুপার নোড হলো দুটি নন রেফারেন্স নোডের মাঝে যদি শুধু ভোল্টেজ সোর্স থাকলে নোড দুটি একত্রে সুপার নোড হবে। মানে হলো যে দেখো, তোমাকে যদি বললাম এই যে এইখানে কোনো রেজিস্ট্যান্স নাই, শুধু একটা ভোল্টেজ সোর্স আছে, কি আছে, ভোল্টেজ সোর্স আছে, তোমাকে এই শাখার কারেন্ট যদি বের করতে বলি, বের করতে পারবা? স্পেশাল কেস হয়ে গেল না? তুমি এই শাখার কারেন্ট বের করতে পারবা? এখানে ধরো 2 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, এখানেও ভোল্টেজ, এখানে শুধুমাত্র একটা ভোল্টেজ, আর এখানে কত, ভি প্রাইম ভোল্টেজ, তুমি এই শাখার কারেন্ট বের করতে পারবা? পারবা?
পারবা না। এইটাই তো স্পেশাল কেস নাকি? তা আমরা ভোল্টেজ সমান আমরা সাধারণত কারেন্ট জানতাম কি ভি ডিভাইডেড আর, বাট এখানে কোনো রেজিস্ট্যান্সই নেই। তো এই যে একটা কন্ডিশন হলো, এই কন্ডিশনটাকে বলা হয় সুপার নোড। কি বলা হয়? সুপার নোড। তখন আমরা এই নোডটাকে একটা বিবেচনা করবো, ওটা যখন আমরা ম্যাথ করবো তখন হয়ে যাবে। সুপার নোডের আড়াআড়িতে যে কোনো কিছু সুপার নোডের মধ্যে পড়বে, মানে দেখো ম্যাথ করলে বুঝতে পারবো মানে যে এখানে যখন একটা রেজিস্ট্যান্স থাকবে, কথা বুঝছো? সুপার নোডকে একটি নোড ধরতে হয়। কি ধরতে হয়? একটি নোড ধরতে হয়। সুপার নোডকে শর্ট করে দিতে হয় একসময় ম্যাথ যখন করব তখন আরো ক্লিয়ার হবা যে সুপার নোডকে একসময় শর্ট করে দিতে হয়। যখন শর্ট করব তখন দেখো এর আড়াআড়িতে যে রেজিস্ট্যান্স গুলো থাকবে সেগুলো কোনো কাজেরই না। কথা বুঝছো? এর আড়াআড়িতে যে রেজিস্ট্যান্স থাকবে সেটা কি শর্ট হয়ে গেল না? রেজিস্ট্যান্স কি কোনো কাজের দিবে? তার মানে এটা কি সুপার নোডের ভিতরে পড়ে গেল না? তার মানে এই সুপার নোডের কিন্তু দ্বারা ইফেক্টিভ হয়ে গেল, প্রভাবিত হয়ে গেল। তার মানে এটা কি? এটা কোনো কাজে দিবে না, সেটাই কথা। যে সুপার নোডের আড়াআড়িতে যে কোনো কিছু সুপার নোডের মধ্যে পড়বে। আচ্ছা, সুপার নোডকে একটি নোড ধরে কেসিএল ফেলতে হবে, তবে সুপার নোডের মধ্যকার নন রেফারেন্স নোড ভোল্টেজ পরিবর্তন হয় না। বুঝেন? সুপার নোড যে কথাটা বললাম, যে সুপার নোডকে কি করতে হবে? একটি নোড ধরতে হবে। কি ধরতে হবে? একটি নোড ধরতে হবে। বাকি কথা যতই আসুক না কেন, আমরা ম্যাথ পারলে আমাদের সব ক্লিয়ার নাকি? ম্যাথ পারলে সব ক্লিয়ার। তাহলে সিম্পলি একটা ম্যাথ আমরা করে দেখি। আমরা সিম্পল একটা ম্যাথ করব, দেখি যে এক্সাম্পল 1। আচ্ছা, তো বলতেছে যে এইটা এখান থেকে ভিএফ আর ভিবি বের করতে হবে। হ্যাঁ, তো আমরা কি করব? প্রথমে আগে নোড কাউন্ট করব। নোড কি? এই যে গ্রাউন্ডটা আমরা কাউন্ট করব নাকি? এই যে কি গ্রাউন্ড আমরা কাউন্ট করলাম। গ্রাউন্ডের ভোল্টেজ কত? কিছু দেয় মানে কত? 0 ভোল্টেজ। এখানে আমরা কি করব? এই ভিএ বিন্দুতে একটা পয়েন্ট বিবেচনা করব, এখানে কত? একটা নোড বিবেচনা করব। তাহলে আমরা এখানে লিখব, মনে করব যে এখানে সবগুলো কারেন্ট কি চলে যাচ্ছে, কি হচ্ছে শুধুমাত্র আসতেছে কি 3 অ্যাম্পিয়ার। এটা ডিরেকশন তো আমি ইচ্ছা মতো দিতে পারি না, কারণ এটা তো কারেন্ট সোর্স নির্দিষ্ট দিকে যাচ্ছে, মানে এই দিকে আসবে। তা আমরা এটা ধরে নিতে পারি যে কারেন্ট এদিকে যাচ্ছে। তাহলে আমরা অ্যাপ্লাইং KCL at নোড কত বলেন তো? VA নাকি? VA। তো এখানে আসতেছে কে বলেন তো? 3। এটাকে ধরে নিলাম I2, এটাকে ধরে নিলাম I6, এটাকে ধরে নিলাম I7। ধরতেই তো পারি, কি ধরে নিতে পারি। তাহলে আগত ইকুয়াল টু নির্গত। KCL কি? আগত ইকুয়াল টু নির্গত। তাহলে এখানে আসতেছে কি? শুধু 3। নির্গত হচ্ছে কি? I2 প্লাস কত? I6। I2 প্লাস I6। তো এখানে আমাদের কি করতে হবে? I2 দেখেন তো, I2 আমরা কি লিখতে পারি? এটা জিনিসটা একটু সোজা করে লিখি। I2 প্লাস I6 ইকুয়াল টু কত বলেন তো? 3। তো I2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? I2 দেখেন তো, I2 মানে কি? দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড এর রেজিস্ট্যান্স। এর বিভব পার্থক্য কি হবে? এখানে VA আর এখানকার ভোল্টেজ কত? 0 ভোল্ট। তার মানে কি? যে VA মাইনাস কত? 0 ডিভাইডেড এর রেজিস্ট্যান্স কত? 2 প্লাস আসেন I6 এর ক্ষেত্রে দেখেন এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? VA মাইনাস কত? VB এর রেজিস্ট্যান্স কত? 6 ইকুয়াল টু কত হবে? 3। আমাদের একটা সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। ভি এর কিছু মান থাকবে প্লাস ভিভির কিছু সামথিং মান থাকবে ইকুয়াল টু এত। আমরা ওইটা 1 নং সমীকরণ ধরবো, তারপরে আবার 2 নং নোটে আমরা অ্যাপ্লাই করে 2 নং সমীকরণ ধরবো। এভাবে করলে দেখেন দুইটা সমীকরণ আসবে, মানে দুইটা সমীকরণ সলভ করলে দুইটা আননোন ভ্যালু বের হয়ে যাবে। দেখেন, তার মানে এখানে যদি আমরা VA লিখি, দেখেন তো এখানে যদি লসাগু হিসাবে করেন, ওই হিসাবে বাদ দেন, VA যদি রাখি, VA যদি নিয়ে আসি, দেখেন তো 1/2 থাকে না? আদান বুঝছো? তাহলে বাদ। এখানে আসো প্লাস, এখানেও ভি আছে না? ভি এ তো সামনে আমরা কমন নিয়ে নিছি, তাহলে কি 1/6 আসে না? দাঁড়ান, এইটুকু বুঝছেন কিনা? প্লাস ভিভি কমন নিলাম, এই প্লাস দিয়ে ভিভি কমন নিলাম। এখানে ভিভি আছে নাই, এখানে শুধুমাত্র আছে কি মাইনাস ভিভি ডিভাইডেড কত 6। এইটাকে এখান থেকে যদি আপনি ভিভি কমন নেন, ভিভি যদি কমন নেন তাহলে থাকে কি -1/6 না? তার মানে এখানে ভিভির এই উপাদানকে মাইনাস কি 1/6, বুঝছেন? ইকুয়াল টু কত? 3। 1 নং সমীকরণ। কোন নং সমীকরণ? আপনার চোখ ঘুরাই কেন? বুঝছেন নাকি? সহজ তো, চোখ ঘুরানো কিছু নাই, একবারে সহজ। হ্যাঁ,
তারপরে আমরা কি করব, এখানে আসেন এই পাশে আমরা লিখি, এই পাশে লিখি যে লিখবো হলো যে অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোট কত ভি 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 ভি। এরপরে আসেন ভি ভিতে তাহলে কি হবে, তাহলে আমরা ভিভি, এখন কি ভি এ বড় না ভিভি বড়? তো আমরা এখানে ধরে নিলাম কারেন্ট কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে নাকি, নিজের মতো করে ধরে নিলাম। কোন দিকে ধরে নিছি, সব চলে যাচ্ছে দেখেন এইদিকে দুটো। এখন ভিভি বড় না ভিএ বড়? ভিভি বড়। নিয়ম অনুযায়ী কি যে নোডে অ্যাপ্লাই করব ওই নোডের কারেন্ট, হ্যাঁ শুধুমাত্র কারেন্ট সোর্স ব্যতীত বাকিগুলো তোমরা নিজের মতো ধরে, সবসময় একটু চেষ্টা করবা যে কারেন্ট সোর্স ব্যতীত বাকিগুলো চলে যাওয়ার, মানে চলে যাইতেছে ওইদিকে চলে যাচ্ছে, এটা পয়েন্টটা ধরলে একটু সুবিধা আসছে। হ্যাঁ, তো তাহলে কি করব আমরা, ভি ভি এই শাখার কারেন্ট কি I6, তার মানে আসতেছে কে বলে দিতে, কেউই আসতেছে না, সবই চলে যাচ্ছে, তার মানে নির্গত ইকুয়াল টু আগত কারেন্টের মান 0। নির্গতকে I6 প্লাস যাচ্ছে কত I7 প্লাস যাচ্ছে কত 12 ইকুয়াল টু কত 0, আগত কারেন্ট 0 নাকি। I6 কি ভিভি মাইনাস ভিএ ডিভাইডেড কত 6 না, প্লাস I7 কে বলেন তো ভিভি মাইনাস 0 ডিভাইডেড কত, এই 0 কি নেওয়ার দরকার আছে, নেওয়ার দরকার আছে, 0 নেওয়ার দরকার আছে নাই, তার মানে এটা আমরা বাদ দিতে পারি নাকি, বা তুমি লেখো কোনো সমস্যা নেই, মাইনাস 0 ডিভাইডেড 7 লেখো। এ পাশে প্লাস 12 ছিল, ওই পাশে গেলে কি হবে মাইনাস 12। এখন আবার সেই সমীকরণ আকারে লেখা শুরু করো, ভিএ ভিএ যদি তুমি কমন নাও, এখানে ভি আছে না, ভিএ কমন আসলে কি মাইনাস 1/6 থাকবে না, আর দান বুঝতেছ, মাইনাস কত 1/6, এখানে ভি আছে নাই, শেষ। ভিবি নাও, ভিবি আছে কিন্তু দুইটা, এখানে আসলে একটা যদি ভিবি নিয়ে আসি 1/6 থাকে না, প্লাস প্লাস এখানে ভিবি নিয়ে আসলে কি 1/7 থাকে না, এগুলোটা কত -12, এটা ধরে নাও 2 নং সমীকরণ। এখন লেখো ফ্রম ইকুয়েশন 1 and 2 দেখো VA ইকুয়াল টু পাবা, VB ইকুয়াল টু পাবা, অ্যান্সার পেয়ে যাবো। কিভাবে পাবা, ক্যালকুলেটর আনছো, আইনেন ডিপার্টমেন্ট শেষ হওয়ার পরে। আমি যে এটা আমার যে রাইট হলো কি রং হলো এটা বোঝার উপায় নাই, ট্রাই তো করে দেখতে হবে নাকি ক্যালকুলেটরে যে আসলে মিললো কিনা, বললেই তো হবে না। আমি জানি না রাইট হবে কি রং হবে, কিন্তু আমি লিখে দিচ্ছি এটার অ্যান্সার আসবে কত -6 আর কত -42। আপনারা তো ক্যালকুলেটরে চাপলেন না, আমি বই দেখে দেখে অ্যান্সার বসাই দিলাম।